আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে কোর্স হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটার উপরে জানার চেষ্টা করছিলাম। আমাদের আজকে ক্লাস হলো এটা HA 3। এর আগে দুটো ক্লাস করেছি আমি, আজকে আমরা থার্ড ক্লাসে আছি, 3 নম্বর ক্লাসে আছি। আমরা আজকে চেষ্টা করব ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু সলভ করার জন্য। থিওরিগুলো আমরা গত দুটো ক্লাসে পড়েছি। তাহলে চলো আমরা শুরু করি প্রথম প্রবলেম থেকে। প্রবলেম 1। প্রথমে আমরা প্রবলেমটাকে একটু ভালো করে পড়ে নিব, তারপরে আমরা সলিউশনে যাব। আচ্ছা, এখানে কি বলা আছে? মিস্টার আকিব ইজ আ ওনার অফ 3 হাউসেস অ্যাট ধানমন্ডি, ঢাকা, আগ্রাবাদ, চিটাগাং অ্যান্ড ঠাকুরপাড়া, কুমিল্লা। ডিটেলস অফ দিস হাউসেস আর গিভেন বিলো। তাহলে তিনটা জায়গায় সে তার হাউস প্রপার্টি আছে, একটা ধানমন্ডি ঢাকাতে, একটা আগ্রাবাদ চিটাগাংয়ে, একটা ঠাকুরপাড়া কুমিল্লাতে। ডিটেলসটা হলো নাম্বার অফ স্টোরেজ হলো ধানমন্ডিতে যে বাড়িটি আছে সেটা হলো 3 তলা, আগ্রাবাদে একতলা, আর ঠাকুরপাড়াতে 2 তলা বিল্ডিং। নাম্বার অফ ফ্ল্যাটস ইন ইচ ফ্লোর, ধানমন্ডিতে দুটো করে ফ্ল্যাট, প্রতিটা ফ্লোরে 2 করে ফ্ল্যাট, তো মোট আমাদের কয়টা হলো? 6টা ফ্ল্যাট হলো। আগ্রাবাদে আছে একটি স্টোরি, একটি একতলা এবং একটি ফ্ল্যাট। আর ঠাকুরপাড়াতে 4টা ফ্ল্যাট প্রতি ফ্লোরে, তার মানে 4 দুগুণে 8টি ফ্ল্যাট আছে তার। রেন্টাল স্ট্যাটাস বলেছে ফুললি লেট আউট। ধানমন্ডি যেটা সেটা ফুললি লেট আউট, আগ্রাবাদ সেটা অকুপাইড বাই দ্য ওনার, আর ঠাকুরপাড়া এটা হলো পার্টলি লেট আউট। আচ্ছা, মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে ধানমন্ডি বাড়িটাতে মিউনিসিপ্যাল ভ্যালু হলো 9 লাখ, আগ্রাবাদে হলো 1,20,000, আর ঠাকুরপাড়া যেটা সেখানে আছে 7 লাখ। রেন্টাল ভ্যালু ইচ ফ্ল্যাট পার মান্থ, ধানমন্ডিতে 12,000 টাকা করে সে পাচ্ছে প্রতি ফ্ল্যাটে, আর আগ্রাবাদে কিছু পাচ্ছে না কারণ সে অকুপাইড বাই ওনার নিজেই সেখানে থাকছেন, আর ঠাকুরপাড়াতে হলো 7,000 টাকা। আর এক্সপেন্স আছে দেখো, কিছু এক্সপেন্সে বলেছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স হলো 2,40,000 ধানমন্ডির জন্য, আগ্রাবাদে 25,000, আর ঠাকুরপাড়াতে 1,65,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোয়ার্টারলি প্রদান করা হয়েছে 2,000 টাকা ধানমন্ডির জন্য, আগ্রাবাদে বাড়িটির জন্য কোনো ইন্স্যুরেন্স করা হয়নি, আর ঠাকুরপাড়াতে 1,500 টাকা করে কোয়ার্টারলি, হ্যাঁ 3 মান্থলি, তার মানে এটা আমাদের 4 দিয়ে পূরণ হবে। আচ্ছা, স্যালারি অফ গার্ড 15,000 টাকা, 5,000 আর 7,000 টাকা। গ্রাউন্ড রেন্ট 2,000, 3,000। আর গ্রাউন্ড রেন্ট অর্থাৎ হলো যে বাড়িটি যে জমির উপরে তার জন্য তাকে ভাড়া দিতে হচ্ছে আর কি। লোকাল গভর্নমেন্ট ট্যাক্স পার মান্থ হলো 1,200 ধানমন্ডির জন্য, আগ্রাবাদে 600, আর ঠাকুরপাড়াতে আছে হলো 500। ইন্টারেস্ট অন বরোড ফান্ড 5,000, তার মানে ধানমন্ডিতে 5,000 আর ঠাকুরপাড়াতে হলো 4,000। তার মানে এই বাড়িটি করার জন্য বা কোনো কনস্ট্রাকশনের জন্য কোনো মানি বড় করা হয়েছিল, ধার করা হয়েছিল, তার উপরে ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে তাকে। ধানমন্ডি বাড়িটির জন্য তাকে 5,000 টাকা করে 5,000 টাকা দিতে হচ্ছে, আর ঠাকুরপাড়া যে বাড়িটি আছে সেটার জন্য তাকে 4,000 টাকা দিতে হচ্ছে ইয়ারলি। আর কি বলা আছে দেখি, এরপরে বলা আছে ইন ধানমন্ডি ঢাকা 1 ফ্ল্যাট রিমেইন ভ্যাকেন্ট ফর 2 মান্থস। 2 মাসের জন্য ফ্ল্যাটটি ভ্যাকেন্ট ছিল, কোনো বাড়ি মানে কোনো ভাড়াটে ছিল না, পিরিয়ড। অ্যান্ড ইন ঠাকুরপাড়া কুমিল্লা 2 ফ্ল্যাটস আর অকুপাইড বাই হিজ সান হু আর ফুললি ডিপেন্ডেন্ট অন হিম। তাহলে যেহেতু তার সানস মানে তার দুজন সানস হলো, তার ছেলেরা মিলে 2টো ফ্ল্যাটে থাকে কুমিল্লা ঠাকুরপাড়াতে, তাহলে যেটা সে বলছে যে এই তার ছেলেরা তার উপরে ফুললি ডিপেন্ডেন্ট। তাহলে ফুললি ডিপেন্ডেন্ট হলে এটা কিন্তু তার নিজে অকুপাইড বাই অ্যাসেসি ভাবে আমরা ধরে নিব, তার মানে এখানেও আমরা কোনো রেন্টাল কোনো ইনকাম এখানেও আমরা ধরবো না। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই দুটো ফ্ল্যাটের জন্য হবে না। এরপর আছে হাউস এট ধানমন্ডি হ্যাজ বিন লেট আউট ফর রেসিডেন্সিয়াল পারপাস ওয়াইল হাউস এট ঠাকুরপাড়া হ্যাজ বিন লেট আউট টু কমার্শিয়াল পারপাস। তাহলে ধানমন্ডিতে যে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছে সেটা রেসিডেন্সিয়াল পারপাসে, আর কুমিল্লা ঠাকুরপাড়াতে যেটা ভাড়া দেওয়া হয়েছে সেটা হলো কমার্শিয়াল পারপাসে। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউট মিস্টার আদিস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য ইনকাম ইয়ার এন্ডেড 30 জুন 2019। তাহলে আমরা দেখে নিলাম আমাদের এই প্রবলেমটা। চলো আমরা এবার সলিউশনে যাই, সলিউশনটা আমরা দেখার চেষ্টা করি কি আছে। আচ্ছা, তাহলে এখানে এসএসসি হলো মিস্টার আদিব,
আর ইনকাম ইয়ার হলো তার 2018-19, মানে 2019 সালের 30শে জুন ইনকাম ইয়ার শেষ হয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ার হলো তার ঠিক পরবর্তী বছর, তার মানে 2019-20। ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম, তাহলে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেকশন 24 এর আন্ডারে এটা আমরা করছি। তাহলে প্রথমে আমরা হাউসের ধানমন্ডি এটা আমরা দেখি কি হবে। ডিটেলসে দেখো, আমি একটু তোমাদের যে প্রবলেমটা আছে সেটা একটু তুলে দিয়েছি এখানে। এখানে ধানমন্ডিতে কি আছে দেখো, নাম্বার অফ স্টোরি হলো 3তলা বিল্ডিং, প্রতিটা বিল্ডিংয়ে নাম্বার অফ ফ্ল্যাট ইন ইচ ফ্লোর হলো 2টো ফ্ল্যাট আছে, তার মানে 6টি ফ্ল্যাট আছে। রেন্টাল স্ট্যাটাস হলো ফুললি লেটার্ড, পুরোটাই তার বাড়ি ভাড়া দেওয়া। আচ্ছা, মিউনিসিপ্যাল ভ্যালু হলো 9 লাখ, আর রেন্টাল ভ্যালু হলো ইচ ফ্ল্যাট পার মান্থ হলো 12,000। তাহলে আমাদের রেন্ট যেটা আমরা পেলাম, দেখো অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু আমার 12,000 টাকা ইন্টু 12 ইন্টু 6, মানে প্রতি ফ্ল্যাটের জন্য 12,000, সেটা 12 মাসের জন্য কত এবং 6টি ফ্ল্যাটের জন্য কত, আমাদের এসেছে 8,64,000। আচ্ছা, তাহলে আমরা একটু মিউনিসিপ্যাল ভ্যালুর সাথে এটা কম্পেয়ার করতে চাই, কারণ আমাদের অ্যানুয়াল ভ্যালু বের করতে হলে আমরা মিউনিসিপ্যাল ভ্যালু এবং অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু হুইচ এভার ইজ হায়ারটাকে আমরা অ্যানুয়াল ভ্যালু ধরবো। তাহলে আসো আমরা তাহলে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু হলো 9 লাখ টাকা, এই যেখানে 9 লাখ টাকা দেওয়া আছে। তাহলে আমাদের দুটোর মধ্যে আমাদের অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু এসেছে 8,64,000 টাকা, আর মিউনিসিপ্যাল ভ্যালু এসেছে 9 লাখ টাকা। তাহলে দুটো ভ্যালুর মধ্যে আমাদের নিঃসন্দেহে মিউনিসিপ্যাল ভ্যালুটা বেশি, তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের অ্যানুয়াল ভ্যালু হবে। তাহলে দেখো অ্যানুয়াল ভ্যালু হলো হায়ার ওয়ান, 9 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যানুয়াল ভ্যালুটা দেখে নিলাম। এরপরে এখান থেকে আমাদের কি রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সগুলো বাদ যাবে। তাহলে আমরা দেখি রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সে কি কি আছে। এখানে আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স যেগুলো আছে, দেখো আমাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স হলো আমাদের কত হবে, তার অ্যানুয়াল যে ভ্যালু তার 25%, কারণ এই ধানমন্ডি বাড়িটি রেসিডেন্সিয়াল পারপাসে লেট আউট করা, মানে ভাড়া দেওয়া আছে। সুতরাং 9 লাখে 25% দেখো আমাদের কত এসেছে, 2,25,000 টাকা। আর আমাদের অ্যাকচুয়াল রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স হলো 2,40,000 টাকা। নিশ্চয়ই আমাদের অ্যালাউয়েবল হলো 2,25,000 টাকা, সুতরাং আমরা এখানে 2,25,000 টাকাই দিব। যেহেতু এটা কম, বেশি যদি এটা আমাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স যদি কম হতো, সেক্ষেত্রে সেই অ্যাকচুয়াল রিপেয়ার মেইনটেনেন্স অ্যামাউন্টটাই আমরা নিতাম। তাহলে এখানে আমরা অ্যালাউয়েবল যে অংশটুকু আছে সেটাই আমরা নিব। তাহলে 2,25,000 টাকা রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স। এখানে আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোয়ার্টারলি। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা 2,000কে 4 দিয়ে গুণ করে 8,000 টাকা পেলাম। স্যালারি অফ গার্ডটা আমরা নিয়ে আসছি না, কারণ এটা ব্যাপারে আর একটু কনফার্ম কিছু বলা নাই। আচ্ছা, আর গ্রাউন্ড রেন্ট হলো 2,000 টাকা আমাদের। লোকাল গভর্নমেন্ট হলো 1,200 ইন্টু 12, 14,400 টাকা। ইন্টারেস্ট অন বরোড ফান্ড, এগুলো আমাদের সব কয়টি কিন্তু আমাদের অ্যালাউয়েবল এক্সপেন্সেস 5,000 টাকা। তাহলে টোটাল আমাদের দেখো, আর ভ্যাকেন্সি অ্যালাউন্স, হ্যাঁ আমরা ভ্যাকেন্সির কথা পড়েছিলাম যে ভ্যাকেন্সি 2 মাসের জন্য ভ্যাকেন্সি ছিল। তাহলে ভ্যাকেন্সির কথা কি বলা ছিল, যে ধানমন্ডি বাড়িটি এটা 6টি ফ্ল্যাট আছে। তাহলে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু মানে যেটা আমাদের অ্যানুয়াল ভ্যালু সেটা হলো 9 লাখ। তাহলে এটা প্রতিটা ফ্ল্যাটের জন্য ডিভাইডেড বাই 6, আর আমাদের সেটা 2 মাসের জন্য কত হবে ভ্যাকেন্সি অ্যালাউন্স, তাহলে আমাদের সেটা 12 মাসের জন্য পুরো অ্যামাউন্ট, তাহলে 2 মাসের জন্য কত হবে সেটা আমাদের 25,000 টাকা এসেছে। তাহলে এটা হলো আমাদের আমি আবারও একটু রিপিট করছি, 9,000 টাকা হলো আমাদের অ্যানুয়াল ভ্যালু, সেটাকে আমরা ডিভাইডেড বাই করবো প্রথমে 6 দিয়ে, মানে প্রতি ফ্ল্যাটের ভাড়া আমরা অ্যানুয়াল ভ্যালুটা বের করতে চাই। তাহলে আমাদের 2 মাসের জন্য আমাদের এটা ভ্যাকেন্সি ছিল, তাহলে 12 মাসের জন্য আমাদের এই অ্যামাউন্টটা আসবে, সেটাকে ডিভাইডেড বাই 12 এবং ইন্টু 2, এভাবে আমরা ভ্যাকেন্সি অ্যালাউন্সটা বের করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে টোটাল আমরা যোগফল পেয়েছি 2,79,400 আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স। তাহলে সেটা 9 লাখ থেকে 2,79,400 বাদ দিলে আমরা পাচ্ছি 6,20,600। তাহলে আমাদের ধানমন্ডি হাউসের এই ধানমন্ডি হাউস প্রপার্টি থেকে যে ইনকামটা আমরা পাচ্ছি, অ্যানুয়াল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম, সেটা হলো 6,20,600। আচ্ছা, তাহলে আমরা চলো এর পরবর্তীটাতে চলে যাই। আমাদের যেটা আগ্রাবাদে যেটি আছে, আগ্রাবাদে যেই বাড়িটির কথা বলা হচ্ছে, এটা তো সে নিজেই থাকছেন, সুতরাং এখানে তো আর আমাদের কোনো হাউস প্রপার্টি থেকে ইনকাম নাই। আমাদের যে ইনকামটা আছে পরবর্তীতে আমরা যেটা ঠাকুরপাড়া মানে কুমিল্লাতে যেটা আছে, আসলে এখানে আমরা দেখি। তাহলে হাউসের ধানমন্ডি আমরা পেলাম কত, 6,20,600 টাকা। তাহলে হাউসের ঠাকুরপাড়া,
এখানে আমাদের হাউসের ঠাকুরপাড়াতে সেটা দোতলা বিল্ডিং, 4টি ফ্ল্যাট আছে, তার মানে 8টি ফ্ল্যাট মোট। এবং এখানে রেন্টাল স্ট্যাটাস বলেছে পার্টলি লেট আউট, তার মানে হলো আমরা দেখেছিলাম যে তার দুটো ফ্ল্যাটে তার ছেলেরা থাকে, সুতরাং দুটো ফ্ল্যাট বাদে বাকিটুকু তার পার্টলি লেট আউট। এবং এটা মিউনিসিপ্যাল ভ্যালু হলো 7 লাখ আর রেন্টাল ভ্যালু হলো 7,000। এবং এটা আমরা আরও দেখেছি এটা কমার্শিয়াল পারপাসে এই লেট আউটটা করা হয়েছে, মানে ভাড়া প্রদান করা হয়েছে। তাহলে আমরা আসো এবার দেখে নিই আমাদের ইনকামটা আমরা কীভাবে বের করবো। প্রথমে আমরা জানতে চাই অ্যাকচুয়াল রেন্ট কত। অ্যাকচুয়াল রেন্ট আমাদের 7,000 ইন্টু 6 ইন্টু 12, ঠিক আছে, 7,000 ইন্টু 8 ইন্টু 12 হবে, তাই না? এটা 8 ইন্টু 12 হবে। ও না, ঠিকই আছে 6 ইন্টু 12, কারণ হলো যে দুটো মানে 8টি ফ্ল্যাট, কিন্তু দুটো ফ্ল্যাটে তার ছেলেরা থাকে, সুতরাং তার দুটো ফ্ল্যাট আমরা কোনো ইনকাম নেই, এখানে আমরা 6টি ফ্ল্যাটই ধরবো, ঠিকই আছে। তাহলে ইন্টু 12, তাহলে 5,04,000। আচ্ছা, তাহলে তার মিউনিসিপ্যাল কত দেখো, মিউনিসিপ্যাল ভ্যালু হলো 7 লাখ। 7 লাখ সেটা হলো 8টি ফ্ল্যাটের জন্য 7 লাখ, তাহলে তুমি 6টি ফ্ল্যাটের জন্য বের করে নেবে কত এসেছে, 5,25,000। তাহলে এই দুটোর মধ্যে যেটি বেশি তো আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু আমি দেখতে পাচ্ছি বেশি, তাহলে আমাদের মিউনিসিপ্যাল যে ভ্যালুটা এটাই আমাদের হবে অ্যানুয়াল ভ্যালু, 5,25,000। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাডমিসিবল এক্সপেন্সগুলোকে বাদ দেব। আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স দেখো কত আসে, 2,25,000 টাকার উপর 30%, যেহেতু এটা কমার্শিয়ালি লেট আউট করা, তাহলে এটা 30% হারে, আর রেসিডেন্সিয়াল হলে এটা 25% হতো। তাহলে এটা 30% হারে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের 5,25,000 এর উপর 30% হারে 1,57,500। এবং আমাদের রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স দেখো 1,65,000, তাহলে বেশি। আমাদের অ্যাকচুয়াল রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স 1,65,000, কিন্তু অ্যালাউয়েবল হলো 1,57,500, তাহলে এটাকেই আমরা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ধরবো। তাহলে এরপরে একইভাবে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়ামকে নিব। আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোয়ার্টারলি প্রদান করা আছে, তাহলে যার প্রত্যেকটা কস্টকে কিন্তু আমরা প্রপোর্শনেটলি দিব। আমরা আগেই পড়েছি আমাদের থিওরিতে, যেহেতু পার্টলি লেট আউট, তাহলে যতটুকু অংশ লেট আউট ততটুকু অংশের জন্য আমরা কস্টটাকে ধরবো। তাহলে 8টি ফ্ল্যাটের হিসাবে এখানে সব কস্টিংগুলো দেওয়া আছে, এটাকে আমরা 6টি ফ্ল্যাটের হিসেবে বের করে দিব। এখানে প্রয়োজন হয়নি, কারণ এটা আমরা যে রেন্টাল ভ্যালুটা যেটা ধরেছি এটা 6টি ফ্ল্যাটের জন্যই ধরেছি, সেটা একেবারে সরাসরি 30% আমরা নিয়ে নিলাম। কিন্তু এগুলো তো এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলো বা অন্যান্য যেগুলো আছে গ্রাউন্ড রেন্ট বা লোকাল গভর্নমেন্ট ট্যাক্স, এগুলো তো 8টি ফ্ল্যাটের জন্য ব্যয়টি হয়ে যাবে। এখানে আমাদের 6টি ফ্ল্যাটের জন্য কতটুকু হবে সেটা আমরা প্রপোর্শনেটলি বের করে নিলাম। তাহলে আমাদের 1,500 টাকা হলো আমাদের কোয়ার্টারলি প্রদান করছে, সেজন্য 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। এবং 8টি ফ্ল্যাটের জন্য এটি, তাহলে 6টি ফ্ল্যাটের জন্য কত। আচ্ছা, এরপরে একদম সেম একইভাবে আমরা লোকাল গভর্নমেন্ট ট্যাক্স হলো 500 টাকা করে সে দিচ্ছে 12 মাসের জন্য, মান্থলি এটা দিচ্ছে, তাহলে 12 মাসের জন্য কত, 8টি ফ্ল্যাটের জন্য এটা, তাহলে 6টি ফ্ল্যাটের জন্য কত, 4,500। ইন্টারেস্ট অন বরোড ফান্ড আমাদের 4,000 টাকা ইয়ারলি সে প্রদান করছে, তাহলে এটাও আমরা দেখে নেব যে 6টি ফ্ল্যাটের জন্য কত। তাহলে দেখো আমরা একদম পেয়ে গেলাম আমাদের ট্যাক্সেবল যে ইনকামটা ফ্রম হাউস প্রপার্টি। আমাদের 6,20,600 টাকা ছিল হলো হাউসের ধানমন্ডি, আর হাউসের ঠাকুরপাড়াতে আমাদের 3,55,500 টাকা, 3,55,500, তার টোটাল আমরা পেয়েছি 9,76,100। এটা আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা, এখন আমাদের কিছু নোট আছে, দেখো নোটের মধ্যে হাউস এট আগ্রাবাদ ইজ অকুপাইড বাই দ্য ওনার, সো ইট ইজ ফুললি exempted. The flat occupied by the son are exempted as they are fully dependent on the owner, or since actual spending on repair and collection expense is more than the allowable limit, there is no unspent amount per 1931. তাহলে এই হলো আমাদের প্রথম যে প্রবলেমটা আমরা করলাম সেই প্রবলেমটার সলিউশন। এবার আসো আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটাতে চলে যাই। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, এখানে বলছে মিস্টার আজিজ আহমেদ ইজ আ ওনার অফ আ 2-story বিল্ডিং at গুলশান. Mr. Ahmed let out one floor for residential purpose at a monthly rent of Taka 25,000, and another floor has been let out to a government authority at a monthly rent of Taka 30,000. The government authority deducts tax at sources at prescribed rate 5% before paying the rent to him. The municipal value of the house is Taka 6,50,000.
এক্সপেন্স ইনকার্ড ফর দ্যাট হাউস ডিউরিং দ্য ইয়ার ওয়ার কত, রিপেয়ার এক্সপেন্স আছে 1 লাখ, সিটি কর্পোরেশন ট্যাক্স আছে 22,000, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে 16,000, লিগ্যাল এক্সপেন্স আছে 10,000। লিগ্যাল এক্সপেন্স কিন্তু আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স নয়, তাহলে এটা আমরা অ্যাডমিসিবল এক্সপেন্সে আনবো না। ল্যান্ড রেভিনিউ পেইড, এটা আমাদের 2,000 টাকা। আমাদের ইন্টারেস্ট পেইড টু এইচবিএফসি, এখানে আমাদের টাকা 6,000। Besides, the lateral floor that has been let out for residential purpose was vacant for 2 months during the year. ঠিক আছে, ভ্যাকেন্ট ছিল 2 মাসের জন্য। কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2019। তাহলে এখানে আমাদের দেখার বিষয় হলো যে এই যে তার যে একটি গুলশানে একটি বাড়ি আছে, বাড়িটি একটি ফ্লোরকে তিনি ভাড়া দিয়েছেন রেসিডেন্সিয়াল পারপাসে, কিন্তু আরেকটি ফ্লোর তিনি ভাড়া দিয়েছেন কমার্শিয়াল পারপাসে। এবং কমার্শিয়াল পারপাসে ভাড়া দেওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা যদি কোনো গভর্নমেন্ট অথরিটি বা কোনো কর্পোরেশনকে ভাড়া দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কী করবে, ডিডাক্টেড অ্যাট সোর্স করবে, 5% ডিডাক্টেড অ্যাট সোর্স করবে, আনলেস যিনি এসএসসি তিনি যদি কোনো সার্টিফিকেট দেখাতে না পারেন। দেখাতে পারলে তখন আর যদি কোনো এরকম কোনো প্রুফ সার্টিফিকেট থাকে যে তার যে হাউস প্রপার্টি ইনকামটি সেটি ট্যাক্সেবল না, তাহলে সেই ক্ষেত্রে তিনি ছাড়টা পাবেন। তাহলে 5% তার টিডিএস হলো 5%। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে। তাহলে চলো আমরা অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি, আমাদের কি আছে অঙ্কে। এখানে আছে আরও কিছু এক্সপেন্স বলেছে, এক্সপেন্স ইনকার্ড ফর দ্যাট হাউস ডিউরিং দ্য ইয়ার বলেছে। এটা তো আমরা এখানেও আমাদের আছে, আচ্ছা এটা আমাদের তাহলে আর দরকার নেই, এটা দুবার চলে এসছে, তাহলে এটা আমরা বাদ দিয়ে যাই, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো আমাদের মিস্টার আজিজ ইনকাম ইয়ার হলো 2018-19, অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2019-20, ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম। আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেকশন হলো 24। তাহলে মিস্টার আজিজ আহমেদ ওনার অফ আ 2-story বিল্ডিং অ্যাট আ গুলশান, এখানে কি বলছে, মিস্টার আহমেদ ওয়ান ফ্লোর ফর রেসিডেন্সিয়াল পারপাস। তাহলে রেন্ট আমাদের অ্যাকচুয়াল রেন্ট কত হবে, 25,000, আর একটা হলো 30,000। আচ্ছা আমরা 25,000 রেন্টাল স্ট্যাটাস যেটা আছে সেটা তো ঠিকই আছে, 25,000 × 12, কিন্তু আমরা যেই মান্থলি রেন্ট যেটা আমরা পাচ্ছি 30,000 টাকা, এটা কিন্তু 30,000 টাকা হিসেবে আমরা সে পাচ্ছে না। মিস্টার আহমেদ কিন্তু 5% ডিডাক্টেড করে পাচ্ছে। 5% মানে কত হবে, 30,000 টাকার উপর 10% মানে 3,000 টাকা, তাহলে 5% মানে 1,500 টাকা। তাহলে 30,000 টাকা থেকে 1,500 টাকা বাদ দিলে কত আসবে তোমার, 28,500। তাহলে 28,500 টাকা হলো অ্যাকচুয়ালি মিস্টার আহমেদ রিসিভ করেছেন। তাহলে আমরা কিন্তু রেন্ট হিসেবে দেখাবো 28,500 টাকা ইন্টু 12, তার সাথে আমরা ডিডাক্টেড অ্যাট সোর্সটা করে নিব। তাহলে দেখো আমাদের এই যে দেখো কমার্শিয়াল যেটা আছে সেটা কি করলো, 28,500 × 12, 3,42,000 তার হলো। এটার সাথে আমরা টিডিএস যেটা অ্যাড করে নিব, 3,42,012, 3,42,000, এটা হলো 95%। তাহলে তার 5% কত হবে, ঠিক আছে, এটা যদি 95% হয় তাহলে 5% কত, 5% এসছে 18,000, অর্থাৎ 1,500 যেটা তোমার ডিডাক্টেড সোর্স আমি কিছু আগে বললাম যে 30,000 টাকার উপর 5% 1,500 হয়, সেটাকে তুমি 12 দিয়ে গুণ করলে একই আসবে, কিন্তু তোমাকে এভাবে দেখাতে হবে, ঠিক আছে। এভাবে আমরা কমার্শিয়াল পারপাসে যেই বাড়িটি লেট আউট করছি সেটা আমরা অ্যাকচুয়ালি যেই টাকাটা তিনি রিসিভ করেছেন সেই অ্যামাউন্টটা দেখাতে হবে, এবং তার সাথে টিডিএসকে অ্যাড করে আমরা দেখাবো। ব্যাপারটা সেম, তুমি 30,000 টাকাকে 12 দিয়ে গুণ করলে তাই আসবে, কিন্তু এভাবে দেখানোর নিয়ম আমরা এভাবেই দেখাবো, ঠিক আছে। তাহলে 6,000 টোটাল আমাদের এসছে হলো 6,600 অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু। আচ্ছা তাহলে এবার আসো মিউনিসিপ্যাল ভ্যালুটা কত, মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউস হলো 6,50,000। তাহলে আমাদের হায়ার ওয়ান, তাই না, আমাদের অ্যানুয়াল ভ্যালু হবে হায়ার ওয়ান, তাহলে 6,60,000 অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালুটাই হলো আমাদের অ্যানুয়াল ভ্যালু হবে। আচ্ছা তাহলে এরপরে আসো আমরা অ্যাডমিসিবল এক্সপেন্সে যেতে চাই। আচ্ছা তার আগে এখানে আমরা অ্যাডমিসিবল এক্সপেন্স দেখেছিলাম মাত্র 1 লাখ টাকা, তাহলে এখানে অ্যানুয়াল ভ্যালু হলো 6,60,000 টাকা। তাহলে এটা যদি আমরা 30% ধরি তাহলে কিন্তু 1 লাখ টাকার বেশি আসবে। সেক্ষেত্রে আমরা একটু দেখো ওয়ার্কিংসটা আমরা একটু করি। দেখো অ্যালাউয়েবল রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স তোমার কত আসছে, 3 লাখ টাকার উপর 3 লাখ টাকার উপর 25%, মানে যেটা তার রেসিডেন্সিয়াল পারপাসে, আর 3,60,000 টাকা এটার উপর হলো 30% হারে। তাহলে আমাদের দেখো অ্যালাউয়েবল মেনটেন্যান্স হলো
রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের জন্য যে এক্সপেন্সটা সেটা হলো 1,83,000। আমরা কিন্তু দেখে বলেছিলাম দেখো অ্যাকচুয়াল রিপেয়ার মেনটেন্যান্স হলো মাত্র 1 লাখ টাকা। তাহলে অবশ্যই বাকি টাকাটা কি হবে, বাকি টাকাটা তার ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে সেজন্য দেখো বলা আছে সিন্স অ্যাকচুয়াল স্পেন্ডিং ফর রিপেয়ার অ্যান্ড এক্সপেন্স অ্যান্ড কালেকশন এক্সপেন্স ইজ লেস দ্যান দ্য অ্যালাউয়েবল লিমিট, দ্য আনস্পেন্ট অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আনস্পেন্ট মানে 1,83,000 থেকে 1 লাখ বাদ দিলে 83,000 হ্যাজ টু বি কনসিডার্ড অ্যাজ ইনকাম অ্যাজ পার সেকশন 1930 এর আগে কিন্তু ভুলে 1931 এসছে, 1930 হলো অ্যাকচুয়াল সেকশন। তাহলে দেখো আমাদের সেকশন 1930-তে এটা বলা আছে যে যদি অ্যাকচুয়াল অ্যামাউন্ট কম হয় তাহলে সেই অ্যামাউন্টটা আনস্পেন্ড অ্যামাউন্টটা আমরা কি করব, তার এটা হাউস প্রপার্টি হিসেবেই ইনকাম হিসেবে এটা চলে আসবে। তাহলে আমাদের এখানে আনস্পেন্ড রিপেয়ার অ্যান্ড এক্সপেন্ড দেখো 83,000 এসছে এবং আমাদের টোটাল যে আমরা ইনকামটা পেলাম 7,43,000। এখান থেকে আমরা এখন আমাদের অ্যাডমিসিবল যে এক্সপেন্সগুলো আছে এটা আমরা বাদ দিব। যেমন রিপেয়ার এক্সপেন্স আছে আমাদের কত, রিপেয়ার এক্সপেন্স হলো আমাদের 1 লাখ টাকা। আমরা আচ্ছা যেহেতু ওখানে আমরা এটা যোগ করেছি এখানে আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্টটা এখানে মানে যেটা অ্যালাউয়েবল অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টে আমরা নিলাম। যদি আমি এখানে 1 লাখ টাকা ধরি তাহলে ওখানে কিন্তু আর 83,000 টাকা ধরা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমরা কোনটা করবো, অ্যাকচুয়ালি এইভাবেই করবো, কারণ আনস্পেন্ড রিপেয়ার এক্সপেন্স অ্যামাউন্টটা যে এটা অ্যাড হবে এটা দেখাতে হবে, ঠিক আছে, এটা যে আমরা যোগ করেছি এটা দেখাতে হবে। তাহলে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স আমরা 1,83,000 আমরা দেখালাম। যদিও আমাদের প্লাস মাইনাস সেমই হলো, আমরা 1,83,000 থেকে 83,000 বাদ দিলে 1 লাখই হলো, কিন্তু তারপরে আমরা এই যে আনস্পেন্ড রিপেয়ার এক্সপেন্স, কারণ টোটাল যে ট্যাক্সেবল ইনকাম এই ইনকামটা আমার জানতে হবে, এই ইনকামটা অবশ্যই শো করতে হবে, কারণ টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর তো আবার অনেক কিছু ডিপেন্ড করছে, তোমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ডিপেন্ড করছে। তাহলে এখানে এই অ্যাডমিসিবল এক্সপেন্স রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স আমরা 1,83,000 টাকা দেখাচ্ছি যেটা অ্যালাউয়েবল এক্সপেন্স, এবং আমরা আনস্পেন্ড অ্যামাউন্টটাকে অ্যাড করে দিচ্ছি। এরপরে সিটি কর্পোরেশন ট্যাক্স আছে 22,000 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে 16,000 টাকা, লিগেল এক্সপেন্সকে আমরা আনবো না, এটা আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স না। ল্যান্ড রেভিনিউ পেইড আছে 2,000 টাকা, আর ইন্টারেস্ট পেইড টু HBFC এখানে আছে 6,000 টাকা। এখানে আমরা ধরেই নিচ্ছি যে বা একটা নোট তুমি দিতে পারো যে এটা যেই লোনের কথা বলা হচ্ছে যে ইন্টারেস্টের প্রদান, এটা বাড়ির কনস্ট্রাকশনের জন্য বা রিকনস্ট্রাকশনের উদ্দেশ্যে এই লোনটা করা হয়েছে। আচ্ছা, besides the let out floor, there has been let out for residential purpose was vacant for 2 months during the year. তাহলে আমাদের একটা ভ্যাকেন্সি অ্যালাউন্সও আছে, সেটা কত 3 লাখ, আমার যেটা রেসিডেন্সিয়াল পারপাস, তাহলে 3 লাখ টাকা যেটা আমাদের রেন্টাল ভ্যালু ছিল সেখানে আমরা 2 মাসের জন্য পেয়েছি 50,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে 2,79,000 আমার অ্যাডমিসিবল এক্সপেন্স, এটা বাদ দেওয়ার পরে আসলো আমাদের কত টোটাল ট্যাক্সেবল ইনকাম আমার এসছে হাউস প্রপার্টির জন্য কত 4,64,000। আর নোট আছে এখানে একটা, লিগেল এক্সপেন্স ইজ নট অ্যান অ্যাডমিসিবল এক্সপেন্স। এটা তো আমি বলেছি যে নোটটা অ্যাকচুয়ালি অর্নামেন্টাল। হ্যাঁ, নোটটা আমি আবারও বলছি, এটা এই কথাটা মনে হয় আমি আগেও ক্লাস একদিন বলেছি যে নোটটা একটু অর্নামেন্টাল, তুমি নোটটা দেওয়ার চেষ্টা করবে। হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে এটা তো জানা কথা, এটা আবার দেওয়ার কি আছে, কিন্তু তারপরেও একটা দুটো নোট আমরা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে দেখো একদম কিছুই নেই, তাও একটা নোট আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তাহলে আসো আমরা প্রবলেম 3, আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। এখানে কি বলছে, মিস্টার তালেব হ্যাজ এ 2-story বিল্ডিং অ্যাট মতিঝিল কমার্শিয়াল এরিয়া। হি হ্যাজ স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য হাউস অন 1 জুলাই 2015। 2015 সালের 1 জুলাই সে এটা কনস্ট্রাকশন শুরু করেছে, অ্যান্ড কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অন 30 জুন 2017। সে 17 এটা শেষ হয়েছে, 2 বছর লেগেছে তার শেষ হতে। তাহলে আফটার দ্য কনস্ট্রাকশন he let out the full building to a branch Prime Bank. প্রাইম ব্যাংকে, তার মানে কমার্শিয়াল পারপাসে তিনি এই মতিঝিল কমার্শিয়াল এরিয়াতেই তৈরি বিল্ডিংটা, এটা সে প্রাইম ব্যাংকে এসে মান্থলি 2 লাখ টাকা রেন্ট এসে এটা তাকে লেট আউট করলো, এবং ইফেক্টিভ হলো 1 জুলাই 2017। 30 জুন 2017 শেষ হয়েছে এবং 1 জুলাই থেকে তিনি সেটা লেট আউট ভাড়া দিয়েছেন। He has also taken 20 lakh টাকা as advance from Prime Bank. তাহলে তিনি প্রাইম ব্যাংক থেকে অ্যাডভান্স গ্রহণ করেছেন। এখন এই অ্যাডভান্সটাকে তিনি একবারও দেখাতে পারেন, অথবা প্রপোর্শনেটলিও তিনি ভেঙে দেখাতে পারেন এটাকে। আচ্ছা, দ্য মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউস ইজ টাকা 25,000 দেওয়া আছে।
এক্সপেন্স বলে দিয়েছে, এক্সপেন্স ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার 2017-18 ফর দ্য হাউসেস। বলা আছে রিপেয়ার এক্সপেন্স হলো 4 লাখ, সিটি কর্পোরেশন। আচ্ছা, এখানে রিপেয়ার এক্সপেন্স দেখো 4 লাখ, এবং আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু হলো 25,000। এটাও কিন্তু অনেক কম আছে, এখানেও আমাদের আনস্পেন্ড অ্যামাউন্ট আসবে হয়তো। সিটি কর্পোরেশন ট্যাক্স হলো 30,000, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হলো 18,000, আর ইনস্টলেশন টু আইপিএস ইনস্টলেশন করতে যে 50,000 টাকা খরচ হয়েছে। আর কি বলছে, মিস্টার তালেব borrowed 20 লাখ টাকা ফ্রম প্রাইম ব্যাংক মতিঝিল ব্রাঞ্চ অ্যাট দ্য রেট অফ 6% ইন্টারেস্ট অন 1 জুলাই 2015। মানে যখন থেকে বাড়িটি কনস্ট্রাকশন শুরু হয়েছে তখন থেকে সে প্রাইম ব্যাংকের কাছ থেকে একটি ইন্টারেস্ট সে নিয়েছিল, একটি লোন সে নিয়েছিল, যেটা 6% ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে। তাহলে আমরা যদি কনস্ট্রাকশনের চলাকালীন সময় ইন্টারেস্ট যদি প্রদান করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি ক্লজ ছিল, বলা হয়েছিল যে চলাকালীন সময় যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে সেই ইন্টারেস্টটা আমরা যখন কনস্ট্রাকশন শেষ হলো, বাড়িটি ভাড়া দেওয়া হলো, তারপর থেকে আমরা 4টা ইনস্টলমেন্ট এটাকে ভাগ করে নিতে পারবো, এবং তখন এই অ্যামাউন্টটা অ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে আমরা কাউন্ট করে নিতে পারবো। তাহলে দেখো এখানে কি বলেছে, পার ইয়ার ইনস্টলমেন্ট অফ দ্য লোন হলো 3 লাখ টাকা পার ইয়ারে। তাহলে টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স ডিউরিং দ্য কনস্ট্রাকশন পিরিয়ড অফ 2 ইয়ার্স হলো 2,40,000 টাকা। ঠিক আছে, আমাদের ইনস্টলমেন্ট হলো তার প্রতি বছর ইনস্টলমেন্ট দিচ্ছে সে 3 লাখ টাকা, কিন্তু ইন্টারেস্ট যে অ্যামাউন্ট 2 বছরে সে পেমেন্ট করেছে 2,40,000 টাকা সে পেমেন্ট করেছে। অ্যাজিউম সিম্পল ইন্টারেস্ট অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য ইনকাম ইয়ার 2000, আমাদের এটা হবে 2018, কারণ এখানে আমরা 2018 দিয়ে তো করে আসছি। আচ্ছা, তাহলে এখানে আসো আমরা সলিউশনটা দেখি, এটা সলিউশনটা আমরা দেখি। দেখো এখানে আমাদের ইনকাম ইয়ার হলো 2017-18 আর অ্যাসেসমেন্ট ইয়ার হলো 18-19। তাহলে এখানে মিস্টার তালেবের এটা মতিঝিল এরিয়াতে 2 স্টোরের বিল্ডিং, এটা স্টার্টেড হয়েছে 1 জুলাই 2015 এবং শেষ হয়েছে 30 জুন 2017। তাহলে আমরা যখন আমরা করছি 2017-18 এর জন্য আমরা করছি, তাহলে 2017-এর 1 জুলাই থেকে এটা লেট আউট রেন্টে গেছে, এবং 18 পর্যন্ত জুন পর্যন্ত যেই রেন্টটা ইনকামটা হচ্ছে সেটা আমরা কাউন্ট করব। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু কত, আমাদের 1,90,000। মানে 1,90,000 কীভাবে, এটা আমি আবার একটু বলে নিই, যে মান্থলি রেন্ট হলো 2 লাখ টাকা। তাহলে এই যে কোনো গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন বা কোনো কর্পোরেশনকে যদি আমরা ভাড়া দিই, সেক্ষেত্রে 5% রেটেড সোর্স। তাহলে এখানে 2 লাখ টাকা, এটার উপরে 10% হবে কত, 20,000 টাকা, আর তাহলে 5% 10,000 টাকা। তাহলে 2 লাখ টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে আমাদের আসছে 1,20,000 টাকা। সেটাকে আমরা 12 দিয়ে গুণ করেছি। আমি বলেছিলাম যে অ্যামাউন্টটা সে পাচ্ছে, অ্যাকচুয়ালি সে যেটা রিসিভ করছে সেই অ্যামাউন্টটা দেখাতে হবে, তার সাথে আমরা রেটেড সোর্স এভাবেই কিন্তু দেখাবো। আমরা তো অ্যাকচুয়ালি মানে 2 লাখ টাকাকে 12 দিয়ে গুণ করলে আমাদের সেমই আসবে, কিন্তু তারপর আমাদের এভাবে দেখার নিয়মটা এটা যে অ্যাকচুয়ালি সে কী রিসিভ করে তার সাথে ট্যাক্স কীভাবে ডিডাক্টেড করা হয়েছে। কারণ এরপরে আমরা যখন ট্যাক্স ডিডাক্টেডের সোর্স আমরা পরবর্তীতে লেস করব, তখন এই অ্যামাউন্টটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে এখানে অ্যাড হলো আমাদের দেখো 22,80,000 টাকার উপরে 5%, মানে এটা হলো 95%। তাহলে 5% কত, 1,20,000 টাকা। তাহলে এই যে দেখো 24,000 টাকা, আমরা 2 লাখকে 12 দিয়ে গুণ করলে 24 লাখ টাকায় আসতো, কিন্তু আমাদেরকে এভাবেই দেখাতে হবে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু হলো 24 লাখ টাকা, আর আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু হাউসে হলো 25 লাখ টাকা। তাহলে আমাদের হায়ার ওয়ান অ্যানুয়াল ভ্যালু হলো 25 লাখ টাকা। এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, যেটা আমি বলেছিলাম যে আমাদের এটা আসবে কিনা, আনস্পেন্ড অ্যামাউন্ট আসবে এখানে না, আনস্পেন্ড অ্যামাউন্ট। আচ্ছা, রিসিভড অফ অ্যাডভান্স হলো কত, দেখো যে 20,000 টাকা রিসিভ করেছে, এটাকে সে 5টা ভাগে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, সে 5 মাসের জন্য ভাড়ার অ্যাডভান্স পেয়েছে, তাহলে 5 মাসের জন্য সে এটাকে ভাগ করে নিয়েছে, তাহলে 4 লাখ টাকা দেখেছে। আর আনস্পেন্ড যে অ্যামাউন্টটা দেখে আমাদের কত হয়, অ্যালাইবল রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স হলো 25 লাখের উপরে 30%, মানে 7,50,000। আর অ্যাকচুয়াল অ্যান্ড রিপেয়ার এক্সপেন্স হলো, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স হলো 4 লাখ টাকা। তাহলে যেহেতু আমাদের 3 লাখ টাকা আনস্পেন্ড অ্যামাউন্ট আছে, এটাকে কনসিডার্ড অ্যাজ ইনকাম, এবং এটা হলো সেকশন 1930-তে। এটা আমি কিন্তু আবার একটু বলে দিই, আমাদের প্রথমে যে স্লাইডটাতে এই সেকশনটা দেখানো হয়েছিল সেটা কিন্তু 31 ছিল, ভুল করবে, তাহলে এটা 30 হবে।
আচ্ছা, তাহলে আমাদের আনস্পেন্ড অ্যামাউন্ট হলো 3,50,000 টাকা, 3,50,000 টাকা। তাহলে এই যে দেখো আমরা 3,50,000 টাকা অ্যাড করে আমার তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এসেছে কত, 32,50,000 টাকা। আচ্ছা, এখন তাহলে এক্সপেন্সগুলোকে আমরা বাদ দিই, আবার একইভাবে আমরা তো সেই রিপেয়ার মেনটেন্স অ্যালাউবল অ্যামাউন্টে দেখাবো, যেহেতু আমরা ওখানে আনস্পেন্ড অ্যামাউন্টটা অ্যাড করেছি। তাহলে দুটো এখানে 7,50,000 আর ওখানে 3,50,000, দুটো প্লাস মাইনাস হয়ে আমাদের সেই 4 লাখই থাকবে, যেটা আমরা অ্যাকচুয়াল রিপেয়ার মেনটেন্যান্স দেখছি। আচ্ছা, সিটি কর্পোরেশন ট্যাক্স হলো আমার 30,000 টাকা, এটা একটু পাশে চলে এসেছে, এটা বি হবে। সিটি কর্পোরেশন ট্যাক্স হলো 30,000 টাকা। আর ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা হলো 18,000 টাকা। ইনস্টলেশন অফ আইপিএস এটা আমাদের এটা তো আমাদের ইন্টারেস্ট অন লোন কারেন্ট ইনকাম ইয়ার হলো 1 লাখ। আচ্ছা, এখানে যেটা ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন পিরিয়ড, এটা আমরা কি বলেছিলাম 2 লাখ, তো সরি 3টি ইনস্টলমেন্ট, আমি 4টি বলে ফেলেছিলাম। এখানে 2,40,000 টাকা সে যে সময়টাতে কনস্ট্রাকশন হলো, কনস্ট্রাকশনের সময়টাতে তিনি যে ইন্টারেস্ট প্রদান করেছেন, কনস্ট্রাকশনের জন্য লোন নিয়েছেন, কনস্ট্রাকশনের সময়টাতে তিনি যে ইন্টারেস্টটা প্রদান করেছেন, সেই ইন্টারেস্টটার কে এটা ক্লজ আছে যে এটাকে সে যখন সে কনস্ট্রাকশন শেষ হওয়ার পরে যখন সে বাড়িটি ভাড়া দিবে, তার পরবর্তী 3টা ইয়ারের মধ্যে এই ইন্টারেস্টের অ্যামাউন্টটাকে ইকুয়ালি সে ভাগ করে নিতে পারবে। তাহলে এখানে দেখো এই 2,40,000 এটাকে ডিভাইড বাই 3, তার মানে 80,000 টাকা করে সে দেওয়া হচ্ছে। আর ইন্টারেস্ট অন লোন ফর কারেন্ট ইনকাম ইয়ার হলো 1,20,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত এসছে, 9,98,000 টাকা এটা আমাদের আসলো। তাহলে আমাদের টোটাল এক্সপেন্স আমাদের এসেছে 9,98,000 টাকা। তাহলে 32,50,000 টাকা থেকে আমরা 9,98,000 টাকা বাদ দিলে আমাদের 22,52,000 টাকা এসেছে হাউস প্রপার্টি থেকে ইনকাম। ঠিক আছে, কিছু নোট আছে, নোটগুলো আমরা একটু দেখে নিই। যেমন এটা নোটে 1 নাম্বার আছে, সিন্স দ্য হাউস ইজ লেট আউট ফর কমার্শিয়াল পারপাস প্রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স ইজ কনসিডার 30%, যেটা আমি বলেছি। তাহলে আর here actual spending for such a purpose is not considerable. হ্যাঁ, এটা আমাদের 30% যদি কম হয়, যদি 30% যদি কম হয় আর অ্যাকচুয়াল যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা 30%ই এটা আমরা কনসিডার করব। 5% it is applicable at the building is let out to a commercial bank. Interest on loan during the construction period is admissible in 3 equal proportionate installment for subsequent first 3 year as per section 25(1) GG। এখানে এই ক্লজটার কথা বলা আছে যে সে সাবসিকুয়েন্ট ফার্স্ট 3 ইয়ারের মধ্যে এটা ভাগ করে দিতে পারবে। অ্যাডভান্স অ্যামাউন্ট may be shown fully in income year or may be allocated among 5 years at the option of the SSC। ঠিক আছে, সে হয় সেটাকে পুরোটা দেখাতে পারে অথবা 5টা বছরের মধ্যে সে ভাগ করে নিতে পারে। Installation of IPS is a capital expenditure, so this is not admissible. আমাদের এটা অ্যাডমিসেবল না, কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা তো অ্যাডমিসেবল যে এক্সপেন্সগুলো দেখি তার মধ্যে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল না। অ্যাজ দ্য বিল্ডিং ইজ নট সেলফ অকুপাইড or partly occupied, any amount of interest expense is admissible। তাহলে যে কোনো অ্যামাউন্টই অ্যাডমিসেবল হবে, পুরো অ্যামাউন্টটা। Since actual spending for repair expense and collection expense is less than the allowable limit, the difference has been considered as income as per section 1930। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকে আমরা 3টা প্রবলেম দেখার চেষ্টা করলাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো, আমি চেষ্টা করব আনসার করার জন্য। তাহলে আমি আজকে পর্যন্তই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।